দামরাই সরকারি কলেজ কর্তৃক পরিচালিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, দামরাই সরকারি কলেজ, ঢাকা। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রে আমরা ব্যবসায়ের আইনগত দিক নিয়ে বিগত ক্লাসগুলোতে কিছু আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকেও কিছু আলোচনা করব। ব্যবসা করতে হলে আইন জানতে হবে। আইন ছাড়া কোনো ব্যবসায় করা যাবে না। আমরা যে কোনো জায়গায় যে কোনো বিজনেস করতে চাই না কেন, প্রথমে সেটা নিয়ম জানতে হবে। নিয়ম না জানলে কোনো কাজই প্রপারলি করা যাবে না। যেমন একটা গাছ কাটবো, আমি একটা গাছ কাটতে হলে কীভাবে গাছ কাটতে হয়, প্রথমে কী হয়, ডালপালাগুলো কেটে উপর থেকে কেটে কেটে তারপর শেষে কাটতে হয়। বড় গাছগুলো যারা কাটে, প্রথমে যদি আমরা গোড়া কেটে দিই তাহলে কোনো দিকে পড়ে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। সো আমরা যখন ব্যবসা করবো, ব্যবসা করতে হলে আমাদের সব কিছু জেনে করতে হবে। প্রথমে আমরা যদি বলি, ব্যবসা বলতে কি বুঝি? মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে বলা হয় ব্যবসা। ব্যবসা করতে হলে ব্যবসার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। মুনাফা অর্জন ছাড়া কোনো ব্যবসা, নর্মালি মানুষ মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসা করে থাকে। তো সংজ্ঞার ভিতরে আমরা পেলাম বৈধ কার্যক্রম করতে হবে। যে কোনো জিনিস নিয়ে আমরা ব্যবসা করতে পারি যদি সেটা বৈধ হয়। অবৈধ কোনো জিনিস নিয়ে যদি ব্যবসা করা হয় তাহলে সেটাকে ব্যবসা বলা যাবে না। যেমন বাংলাদেশ সরকার কর্তৃক যেমন ওয়াইন বা অন্য কোনো জিনিস, ওই সমস্ত জিনিস নিয়ে যদি আমরা ব্যবসা করি তাহলে কি হবে, সে ব্যবসাটা কখনো বৈধ হবে না, ব্যবসা বলা যাবে না। অন্য কোনো কিছু চোরা কারবারি বা আদার্স ইলিগাল বিজনেস বলবে সেটাকে। তো প্রথমে হলো, ব্যবসা করতে হলে এই ব্যবসার কিছু আইন আছে, সে আইনগুলো মেনে ব্যবসা করতে পারলে তাহলে ব্যবসা সামনের দিকে সম্প্রসারিত হবে। সিটি কর্পোরেশন যদি কোনো ব্যবসা করতে চায় তাহলে ট্রেড লাইসেন্স লাগবে। এক মালিকানা ব্যবসা করতে হলে সেটার ক্ষেত্রে তেমন কোনো আইন না থাকলে ট্রেড লাইসেন্স লাগবে, আর বৈধ পণ্য নিয়ে ব্যবসা করতে হবে। অংশীদারি ক্ষেত্রে করতে হলে চুক্তি করতে হবে। যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে 1994 সালে কোম্পানি আইন যেটা আছে সেটা মেনে ব্যবসা করতে হবে। তো ব্যবসা করতে হলে আইন জানা অবশ্যই। আইন জানা ছাড়া কোনো ব্যবসা করার কোনো ওয়ে নাই। বৈধতার সাথে ব্যবসা কার্যক্রম পরিচালনা সংশ্লিষ্ট আইনসমূহ মিলিয়ে একটা দেশের, বাংলাদেশের যে আইনগত অবস্থা দৃশ্যমান হয় তাকে ব্যবসায় আইনগত দিক বলে। কি বলে? বৈধতার সাথে ব্যবসায় কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট আইনসমূহ মিলিয়ে একটা দেশে ব্যবসায়ের যে আইনগত অবস্থা দৃশ্যমান হয় তাকে ব্যবসায় আইনগত দিক বলে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কোনো বৈধ অর্থনৈতিক কার্যক্রমকে ব্যবসা বলে। এই বৈধতার প্রশ্নটি আইনের সাথে সম্পর্কিত। আইনে যে সকল ব্যবসায়ীকে বা ব্যবসায়ের উদ্দেশ্যকে অবৈধ বলা হয়নি তাই বৈধ ব্যবসা। আইনে যে সমস্ত ব্যবসাকে অবৈধ বলা নাই সেগুলা কি বলবো আমরা? অবৈধ না বলে সেটা কি ব্যবসা হিসেবে গণ্য হবে? সেটাকে বৈধ ব্যবসা হিসেবে গণ্য হবে। গত ক্লাসে যে আলোচনা করেছি তারই ধারাবাহিকতায় এর আগে ট্রেডমার্ক, তারপরে প্যাটেন্ট, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। যারা মিস করেছো তারা আগের ক্লাসগুলো দেখে নিন। প্রথমে যদি আমরা আজকের আলোচনা কপিরাইট, যেমন মিস্টার জামান তার দীর্ঘদিনের পাঠদান অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে বিবিএ সম্মান শিক্ষার্থীর জন্য যদি একটা পাঠ্য বই রচনা করে, তা প্রকাশ করে বইটির বাজারে আসার কদিনের মধ্যেই তার বইয়ের অনেক অংশ হুবহু নকল করে আগে থেকে বাজারে চালু থাকায় ব্যবসায়ী একজন লেখক তার ব্যবসায় নতুন সংস্করণ প্রকাশ করল। মিস্টার জামানের লেখা হুবহু নকল করায়, এটার প্রমাণ দেখাতে না পারায় তার সারা জীবনের সাধনা এখন অন্যের সৃষ্টিকর্ম হিসেবে প্রতিষ্ঠা লাভ করল। মিস্টার রফিক মার্কিন যুক্তরাষ্ট্রে ফটোগ্রাফির উপর কোর্স করে দেশে এসে আবহমান বাংলার বিভিন্ন বিষয়ে তার ছবিকে তুলে এনেছেন। তিনি তার সৃষ্টিকর্মের গুরুত্বপূর্ণ ছবিগুলো কপিরাইট করেছেন। একটা ব্যাংক তাদের ক্যালেন্ডার তৈরিতে তার কতগুলো ছবি প্রকাশ করায় মিস্টার রফিক ব্যাংকের বিরুদ্ধে আইনগত প্রতিকার দাবি করে। ব্যাংক তাকে ন্যায্য ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি নিষ্পত্তিতে বাধ্য হয়। উভয় ক্ষেত্রে লেখক শিল্পীর প্রতিকার পাওয়া ও না পাওয়ার পার্থক্য হলো কপিরাইট নিবন্ধন করা। যেমন কপিরাইট জিনিসটা কি?
যেমন আমি মনে করে একটা বই লিখছি, বই লিখে যেমন তোমাদের জন্য একটা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথমপত্র বইটি লিখলাম। এই বইটি লেখার পর যদি আমি বইটি কপিরাইট করে রাখি, তাহলে আমার এই বই হুবহু করে যদি অন্য কেউ কপি করে, তাহলে তার বিরুদ্ধে আদালতে মামলা করতে পারবো। মামলায় আমার পক্ষে রায় আসবে, তার উপর জরিমানা করা হবে। যদি আমি একটা বই লিখে যদি কপিরাইট করে না থাকি, এটা আইনগত অ্যাক্টিভিটিস যদি না পালন করি, তাহলে আমার বইটি নকল করার ফলে তাহলে কি করতে পারবো না, আমি কোনো লিগাল অ্যাকশন নিতে পারবো না। উদাহরণের পরিপ্রেক্ষিতে আরেকটি উদাহরণ যে ধরনের বলা আছে, মনে করো আমি ফটোগ্রাফি করি, আমি খুব সুন্দর সুন্দর বাংলাদেশের বিভিন্ন জায়গায় কয়েকটা ছবি উঠেছি এবং ছবিগুলোকে কপিরাইট করে রাখছি। কি হচ্ছে, আমার এই ছবিগুলো কোনো ব্যাংক তার ক্যালেন্ডারের ভিতরে ছাপিয়েছে, কিন্তু আমার কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। তাহলে আমি যদি আদালতে মামলা করি, কপিরাইট থাকার কারণে তারা আমার অনুমতি ছাড়া ব্যবহার করার কারণে তাদেরকে কি করা হবে, জরিমানা করা হবে। এই হলো মোটামুটি কপিরাইট সংক্রান্ত ধারণা। তারপর আসি কপিরাইটের বৈশিষ্ট্য। প্রথমে হলো বুদ্ধিভিত্তিক সম্পর্কিত বৈশিষ্ট্য। স্বত্বাধিকারীর স্বার্থ সংরক্ষণ, নির্দিষ্ট সময়ের জন্য প্রয়োগ, কপিরাইট নিবন্ধনের বিষয়টি ঐচ্ছিক, অধিকার ভঙ্গের জন্য শাস্তির নির্দেশ, কপিরাইটের সত্ত্ব নিয়োগ গ্রহণযোগ্য। তাহলে প্রথমে যদি আসি বুদ্ধিভিত্তিক সম্পত্তি সম্পর্কিত। কপিরাইট হলো সৃষ্টিকর্মের উপর মালিকের আইনগত অধিকার। মানুষের জ্ঞান বুদ্ধি থেকে সৃষ্ট এই কর্ম বুদ্ধিভিত্তিক সম্পত্তি হিসেবে পরিচিত। একজন লেখকের লেখা, কবির কবিতা, গায়কের গান, নর্তকীর নৃত্যের সিডি, ফটোগ্রাফারের ছবি, পরিচালকের বানানো সিনেমা, ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্ভাবিত সফটওয়্যার, এসবই বুদ্ধিভিত্তিক সম্পত্তি, যা কপি বা নকল করে উৎপাদন সম্ভব। এগুলো কপিরাইটের সাথে সম্পৃক্ত। স্বত্বাধিকারীর স্বার্থ সংরক্ষণ। কপিরাইট কি করে স্বত্বাধিকারীর স্বার্থ সংরক্ষণ করে? লেখক, শিল্পী, সাহিত্যিক এ ধরনের ব্যক্তিবর্গ তাদের মেধা, শ্রম, অধ্যবসায়ের মধ্য দিয়ে যে সৃজনশীল কর্মের জন্ম দেন, উক্ত কর্মের উপর ব্যক্তির সত্যগত স্বার্থ প্রতিষ্ঠা করাই কপিরাইট আইনের মূল উদ্দেশ্য। একজনের প্রচেষ্টার ফসল যেন অন্যজন খেতে না পারে, তিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্ম থেকে যেন তিনি লাভবান হন, এই আইন তা নিশ্চিত করার চেষ্টা করে। স্বত্বাধিকারী যেমন লাভবান হয়ে আরো নতুন নতুন কর্ম সৃষ্টিতে উৎসাহিত হয়, এই আইন তাও নিশ্চিত করতে প্রচেষ্টা চালায়। নির্দিষ্ট সময়ের জন্য প্রয়োগ। কপিরাইট আইনের স্বত্বাধিকারী অধিকার একটা সময় পর্যন্ত সংরক্ষণের নির্দেশ থাকে, যেমন প্রকাশিত সাহিত্য, বই, কবিতা, প্রবন্ধ ইত্যাদি, নাটক, সঙ্গীত, শিল্পকর্ম, ফটোগ্রাফ ব্যতীত প্রণেতার মৃত্যুর পরবর্তী ৬০ বছর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকে। ফটোগ্রাফ, চলচ্চিত্র, ফিল্ম, শব্দ রেকর্ডিং, ফটোগ্রাফের ক্ষেত্রে তার প্রকাশের বছর থেকে পরবর্তী ৬০ বছর পর্যন্ত এই অধিকার প্রযোজ্য। সরকারি, স্থানীয় কর্তৃপক্ষ, আন্তর্জাতিক কোনো সংস্থা কর্তৃক সৃষ্টকর্মের কপিরাইটের ক্ষেত্রে এই মেয়াদ প্রকাশের বছরের পর ৬০ পঞ্জিকা বছর পর্যন্ত বিদ্যমান থাকে। প্রকাশিত কর্মের সংস্করণের প্রকাশকের ক্ষেত্রে এই মেয়াদ প্রথম প্রকাশের সর্বোচ্চ ২৫ বছর। কপিরাইট নিবন্ধনের বিষয়টি ঐচ্ছিক। আইনে কপিরাইট নিবন্ধনের বাধ্যবাধকতা আরোপ করা হয়নি, তবে কপিরাইট নিবন্ধন করা হলে তা আইনানুগ প্রকাশ্য দলিলের মর্যাদা লাভ করে। অন্যথায় তা সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে হয়, যা কষ্টসাধ্য ও ব্যয়বহুল। কেসি আগরওয়াল বনাম আনন্দ কুমার মোকদ্দমা সহ বিভিন্ন মোকদ্দমার রায়ে এটা প্রমাণিত হয় যে কপিরাইট নিবন্ধন না করার কারণে আইনে বর্ণিত অধিকার থেকে কপিরাইটের স্বত্বাধিকারীকে বঞ্চিত করা যায় না। অধিকার ভঙ্গের জন্য শাস্তির নির্দেশ। কপিরাইট ভঙ্গ করা হলে ভঙ্গকারীকে শাস্তি পেতে হবে। মিস্টার ইমাম একটি বই লিখেছেন, এখন এই বইটা হুবহু বা আংশিক নকল করে যদি কেউ ছাপে, মিস্টার ইমামের নামেই নকল বই বাজারে প্রকাশ করে, তবে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এজন্য আইনের কারাদণ্ড, জরিমানা, অবশ্য শাস্তি বিধান রয়েছে। কপিরাইটের সত্ত্ব নিয়োগ গ্রহণযোগ্য। সৃজনশীল কর্মের প্রণেতা বা প্রথম স্বত্বাধিকারী তার অধিকার চুক্তি বললে অন্যের নিকট হস্তান্তর করতে পারে। একজন লেখক একটা বই লিখেছেন, তিনি এটা প্রকাশের জন্য প্রকাশকের সাথে কপিরাইট চুক্তি করে তাকে তা ছাপার ও পুনঃছাপার অধিকার প্রদান করতে পারে। এজন্য বক্তা তার বক্তৃতার সিডি, একজন গায়ক তার গানের সিডি প্রকাশ, প্রচার ও বিক্রয়ের অধিকার অন্যকে দিতে পারে। এরূপ
সত্য নিয়োগ কপিরাইট আইন অনুযায়ী নিবন্ধন করার অধিকার ও সেক্ষেত্রে কপিরাইট অধিকার ভোগ করে থাকে। কপিরাইট আইনের বৈশিষ্ট্যগুলো হলো এগুলোই: বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সম্পর্কিত, স্বত্বাধিকারী স্বার্থ সংরক্ষণ করে, সংশ্লিষ্ট সময়ের জন্য প্রয়োগ, কপিরাইট নিবন্ধনের বিষয়টি ঐচ্ছিক, অধিকার ভঙ্গের জন্য শাস্তির নির্দেশ, কপিরাইট সত্য নিয়োগ গ্রহণযোগ্য। কপিরাইট নিবন্ধন কি? প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা পালন করে প্রণেতা বা আবেদনকারীর নাম সহ সৃষ্টিকর্মের নাম ও বিবরণাদি কপিরাইট রেজিস্টারে নিবন্ধন করার কাজকে কপিরাইট নিবন্ধন বলে। কি হলো? প্রয়োজনীয় যে আনুষ্ঠানিকতা আছে সেগুলো পালন করতে হবে। আবেদনকারীর নাম, সে কি সৃষ্টি করছে সেটার বিবরণ দিয়ে রেজিস্ট্রার অফিসে, কপিরাইট যে রেজিস্ট্রার অফিস আছে সেখানে অন্তর্ভুক্ত করাই হলো কপিরাইট নিবন্ধন। কপিরাইট নিবন্ধকের অফিসে আবেদন করে আইনের ধারা অনুযায়ী এরূপ নিবন্ধন কর্ম সম্পাদন করতে হয়। নিবন্ধনের আবেদন কে কে করতে পারে? কোন কর্মের প্রণেতা, প্রকাশক, কপিরাইটের স্বত্বাধিকারী বা এতে স্বার্থ রয়েছে এমন ব্যক্তি সৃজনশীল কর্মটি নিবন্ধনের জন্য নির্ধারিত ফি প্রদান পূর্বক নির্ধারিত ফর্ম পূরণ করে আবেদন করতে পারে। আবেদন দাখিলের পদ্ধতি। আবেদনকারী অত্র বিধিমালার দ্বিতীয় তফসিলে বর্ণিত ফরম পূরণ পূর্বক প্রয়োজনীয় ফি সহ 3 প্রস্তে দাখিল করতে হবে। উল্লেখ্য, কপিরাইট নিবন্ধকের অফিস থেকেও এরূপ ফরম সংগ্রহ করা যায়। প্রথম, স্বত্বাধিকারীর ক্ষেত্রে ফি এর পরিমাণ 1000 টাকা। তবে প্রকাশক বা অন্যদের জন্য লাইসেন্স বা স্বত্বাধিকার নিবন্ধনের বেলায় ফি এর ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। আবেদনপত্রের বিষয়বস্তু। কপিরাইট আইন বিধিমালার প্রথম তফসিল এবং 2 নং ফর্মে উল্লেখ্য আবেদনপত্রের যে বিষয়বস্তুগুলো থাকে: আবেদনকারীর নাম, ঠিকানা ও জাতীয়তা, কপিরাইট আবেদনকারীর স্বার্থের ধরন, কর্মটি প্রকৃতি ও বিবরণ, কর্মের শিরোনাম, কর্মের ভাষা, লেখকের বা প্রণেতার নাম, ঠিকানা ও জাতীয়তা, লেখক বা প্রণেতার মৃত্যু হলে মৃত্যুর তারিখ, ইতিমধ্যে কর্মটি প্রকাশিত হয়েছে কিনা, কর্মটির প্রথম প্রকাশনার বছর, দেশ, প্রকাশকের নাম, ঠিকানা ও জাতীয়তা, পরবর্তী প্রকাশনার ক্ষেত্রে প্রকাশকের নাম, দেশ, প্রকাশকের নাম, ঠিকানা ও জাতীয়তা, কর্মটির কপিরাইটভুক্ত সহযোগী মালিকদের নাম, ঠিকানা, জাতীয়তা, প্রত্যেক স্বত্বাধিকারী কর্তৃক ধারণকৃত সত্যের পরিমাণ সহ প্রদত্ত দায়িত্ব ও লাইসেন্সের বিবরণ থাকে। কর্মটি যদি শিল্পকর্ম হয়ে থাকে তাহলে মূল কর্মটি কোথায় রয়েছে, যাদের দখলে রয়েছে তাদের নাম, ঠিকানা, জাতীয়তা। মন্তব্য। আজকের মতো এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।